শুক্রবার মানেই অলসতার দিন। বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়ে যায় অলসতার প্রথম ধাপ। আগামীকাল তো শুক্রবার আসেই, একটু রাত করে ঘুমালে কিছুই হবে না। আর সকালে ভাবি সারাদিন তো পড়েই আছে, একটু দেরি করে উঠলে কিছুই হবে না। আসসালামু আলাইকুম। তারপরে ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি। আবার এদিকে শুক্রবারে পরিবারের লোকজনদের আবদার একটু বেশিই থাকে। অন্যদিন সকালে দেখা যায় ভাত খাওয়া হয়, কিন্তু শুক্রবারের দিন তাদের জন্য রুটি বানাতেই হবে। অবলা নারী আর কি করবে, খাতা কলমে সই করে আত্মসমর্পণ করে দিয়েছে সে তো অনেক আগে। তো সে যাই হোক, সকালবেলায় রুটি বানিয়েছিলাম, আর এই যে বাজার থেকে কালো মিষ্টি আনা হয়েছিল, তো সেটা দিয়েই সকালবেলায় খাওয়া হলো। তারপরে এই তো সকালবেলায় খাওয়া দাওয়া করে রান্না করতে চলে আসলাম, আর এই যে রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। এই তো আজকে গরুর মাংস রান্না করব, এই জন্য গরুর মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমার মা সবসময় একটা কথা বলতো, গোশ ধোয়াই শিটে আর মাছ ধোয়াই মিঠা। মানে গোশ সবসময় কম করে ধুতে বলতো, আর মাছ সবসময় বেশি করে ধুতে বলতো। আজকে সকালবেলায় উঠেই নিয়ত করেছিলাম একেবারে শিলপাটায় বাটা মশলা দিয়ে গরুর মাংসটা আজকে রান্না করব। সকালবেলায় রুটি বানাতে যে হাতে এক জায়গায় ছিলে গেছে, এই জন্য ভাবলাম আজকে আর মশলাপাতি শিলপাটায় বাটবো না। তাই গরুর মাংস রান্না করার জন্য সব ধরনের মশলা ব্লেন্ডার করে নিচ্ছিলাম। শুক্রবার মানেই স্পেশাল, আর স্পেশাল মানেই হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করা। তাই আর বসে থাকতে পারলাম না, সব মশলাপাতি দিয়ে হাতে মাখিয়ে শুরু করলাম। সব মাংস কষিয়ে রান্না করলেও গরুর মাংসটা যেন হাতে মাখিয়ে রান্না করলে একটু বেশি স্বাদ পাওয়া যায়। এই তো সব ধরনের মশলা নিচ্ছিলাম। তারপরে দেখি ফলের ডিব্বাটা খালি হয়ে গেছে। ফল অবশ্য বাসায় আনাই ছিল, কিন্তু ডিব্বার ভিতরে ভরা হয়েছিল না। এই তো সব ধরনের শুকনো মশলাগুলো ধুয়ে নিচ্ছিলাম, তারপরে মাংসের মধ্যে দিয়ে দিলাম। এই তো লবণ হলদি দিয়ে নিলাম, আর সব ধরনের মশলা তো আগেই দিয়ে দিয়েছি। এখন সবকিছু একসাথে ভালোভাবে মেখে নেব। হাতে মাখিয়ে মাংসটা আধা ঘন্টার জন্য রেখে দিতে পারলে ভালো হতো, কিন্তু হাতে অত বেশি সময় ছিল না, 10 মিনিট মাত্র রেখেছিলাম। আজকে আমাদের বাড়ির লোকজন দুই দলে বিভক্ত হয়ে গেছে। একদল প্রেসার কুকারে রান্না গরুর মাংস খাবে, আর একদল কড়াইতে রান্না গরুর মাংস খাবে। লাস্ট পর্যন্ত প্রেসার কুকারে রান্না করতে হলো, কারণ তাদের দলটা ভারী ছিল। দুই মেয়ে আর বাপ খাবে প্রেসার কুকারে রান্না গরুর মাংস, আর আমি একা মাত্র খাবো কড়াইতে রান্না গরুর মাংস। কি আর করা, লাস্ট পর্যন্ত প্রেসার কুকারে রান্না করতে হলো। আজকে সাদা ভাত রান্না করব। এই গরমের মধ্যে পোলাও কেউ খেতে চাচ্ছে না, সবাই সাদা ভাত খাবে। এই তো গরুর মাংসটা কষিয়ে নিচ্ছিলাম, আর এই দিকে আলু ভাজিও করতে হবে, এই জন্য আলু ভাজিটাও চাপিয়ে দিলাম। আলু ভাজিটা দেখলে আমার কাছে মনে হয় এটা হচ্ছে ছোটবেলার খাবার, কারণ আমরা কিন্তু ছোটবেলায় সবাই আলু ভাজি খেতে অনেক বেশি পছন্দ করতাম। আলু ভাজিটা আমার করা হয়ে গেছে, অন্যদিকে আমার গরুর মাংসটাও কষানো হয়ে গেছে। এখন মাংসের মধ্যে আলুটাও দিয়ে দেব, আর ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেব। এই তো সবকিছু নেড়ে চেড়ে নিচ্ছিলাম, আর এদিকে আলু ভাজিটা একটা বাটিতে নামিয়ে নিলাম। গরুর মাংসের লবণটা একটু কম মনে হচ্ছিল, এই জন্য খানিকটা লবণ দিয়ে দিলাম। এরপরে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম। এই তো তাড়াহুড়ো করে শশা কাটছিলাম, কারণ জামাই নামাজ পড়ে চলে এসেছে, এখনই তাকে খেতে দিতে হবে। জামাই পছন্দ করে শশা, আমি পছন্দ করি লেবু, এই জন্য একটা লেবুও কেটে নিলাম। এই তো গোশগুলো একটা বাটিতে বেড়ে নিচ্ছিলাম। একটু তাড়াতাড়ি করছিলাম, কারণ জামাই আর মেয়ে খাইতে বসে গেছে। আজকে খুব বেশি আয়োজন ছিল না। এই তো গরুর মাংস রান্না করেছিলাম, আলু ভাজি, সাদা ভাত আর হচ্ছে সালাদ। জামাই আর মেয়ে খাচ্ছে, আর আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করে দেখছিলাম যে কেমন দেখাচ্ছে। এখন থেকে ভাবছি টেবিলটাও দেখাবো, সামনে টেবিলটা আরো সুন্দর করে সাজানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।